এক গ্রামের গরিব চাষি রামু আর তার স্ত্রী গীতা দুপুরবেলা উঠোনে বসে কথা বলছে। গীতা, এ গরমে তো মাটি শুকিয়ে কাঠ, বৃষ্টি না এলে এবার ফসল উঠবে না রে। তুমি তো জানো মহাজন রোজ এসে টাকার জন্য হাঁক ডাক করছে। ফসল না হলে তাদের টাকা দেব কি করে বলো? আমি কি আর বসে আছি? সকালে উঠেই মাঠে যাচ্ছি, জল দিচ্ছি, তবু এই রোদে কিছুই টিকছে না। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? জানি গীতা, জানি। হঠাৎ উঠোনে মহাজন এসে হাজির হয়। তার মুখ গোমড়া, চোখ বড় বড়। ও রামু, কতদিন ধরে বলছি টাকা দে, এবারও আসবি খালি হাতে? মহাজন, আপনি তো জানেন এ গরমে মাঠের অবস্থা। বৃষ্টি পড়লেই ফসল হবে, তখন 1 টাকাও বাকি রাখবো না। বৃষ্টি হবে হবে এই কথা কতবার শুনবো রে? আমার তো সুদ বেড়েই চলেছে, বুঝলি? মহাজন, দয়া করুন একটু। এই অবস্থায় কোথা থেকে টাকা দেব বলুন? দয়া করতে আসিনি আমি। এবার না দিলে কিন্তু জমি বাড়ি সব লিখে নেব, তখন রাস্তার মানুষ হয়ে যাবি। মহাজন, একটু সময় দিন, বৃষ্টি নামলেই মাঠ ভরে যাবে। আমি আপনার টাকা পুরো শোধ করে দেব। আর একটা দিনও নয়, এবার আসবো দলবল নিয়ে, জমি তুলে নেব, বুঝলি? না গো মহাজন দাদা, এমন করবেন না। তাহলে টাকা জোগাড় কর, না হলে কাল থেকে এই বাড়ির হক আমার। মহাজন চলে যায়। রামু আর গীতা মাথা নিচু করে চুপ করে বসে থাকে। রামু, এবার তো আমরা মরেই যাবো গা। না গীতা, ভেঙে পড়লে চলবে না। দেখিস, আকাশের মুখ ঠিকই বদলাবে। কিন্তু সময় তো নেই গা। আমি ঠিক কিছু একটা করব গীতা, তুই চিন্তা করিস না। মহাজন এসে যা বলে গেল শুনলে তো? না দিলে নাকি জমি তুলে নেবে। শুনেছি, বললাম তো, দেব কোথা থেকে? ফসল তো আর আকাশ থেকে পড়বে না। এবার যদি কিছু ব্যবস্থা না হয় তবে আমরা তো না খেয়ে মরবো যে। ভগবান যদি একটু করুণা করেন, একটু বৃষ্টি হলেই দেখিস একেবারে সবুজ হয়ে যাবে মাঠ। তোমার হাতে আর কিছু আছে? না রে, ওই শেষ কয়েক মুঠো চাল আছে, তাতেই কয়েকদিন ভাত হবে, তারপর জানি না। আজ রাতে ওই ভাত আর সামান্য শাক নুন দিয়েই খাবো। হ্যাঁ গীতা, ওইটুকুই তো সুখ। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই বিশ্বাস নিয়েই তো বাঁচি রে গীতা। আচ্ছা, তুমি এবার একটু বসো, তুমিও কিছু খেয়ে নাও দেখি। এইভাবে রামু আর গীতা তাদের জীবনের লড়াই চালিয়ে যায়। অভাবের মাঝে অল্প একটু ভালোবাসাই হয়ে ওঠে তাদের জীবনে বাঁচার সাহস। ওদিকে উঠোনের কোণায় লাউ মাচার দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকে রামু আর গীতার মেয়ে ফুলি। আরে এ কি, এত লাউ! এ তো দারুণ ব্যাপার। ফুলি হাঁ করে মাচা দেখে, ছোট ছোট লাউগুলো লতায় ঝুলছে। নিজের হাতে লাগানো গাছ দেখে সে খুশিতে ডগমগ। বাবা, মা, এসো না, দেখো। ফুলি দৌড়ে যায় রামু আর গীতার কাছে। বাবা, মা, ওই লাউ মাচায় কত লাউ হয়েছে, দেখো না, আমারই হাতে লাগানো, গাছগুলো কেমন বড় হয়েছে। সত্যি রে ফুলি? কোথায় দেখি তো, চল তো। চলো চলো, আমার লাউ, আমার হাতে লাগানো লাউ গাছ। দেখো বাবা, দেখো মা, আমার লাউ গাছের ডগায় কত লাউ ঝুলছে, কি মজা। বাবারে, এত লাউ! এ তো বেচা যাবে গো। আমি বলেছিলাম না, আমার গাছগুলো একদিন অনেক বড় হবে। হ্যাঁ রে মা, তুই তো সত্যি লক্ষ্মী। লাউ মাচার সেই সবুজে ভরা শাখা প্রশাখা যেন হতাশার মধ্যেও তাদের মনে একটু শান্তির বাতাস নিয়ে আসে। রামু কাজে বেরোনোর জন্য তৈরি হয়। গীতা, আমি একটু কাজের খোঁজে যাচ্ছি, কিছু না কিছু জুটাতেই হবে। ঠিক আছে, আশা করি ভালো কিছুই হবে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? কাজ খুঁজতে যাচ্ছি মা, তুই মায়ের কথা শুনে চলবি, ঠিক আছে? আচ্ছা বাবা। রামু বেরিয়ে পড়ে। ফুলি মায়ের কাছে আসে। মা, খেতে দাও না,
খুব খিদে পেয়েছে। কি দেবো মা, একটু মুড়ি আছে, তাই তুই খেয়ে নে। গীতা এক মুঠো মুড়ি ফুলির হাতে দেয়। মা, শুধু মুড়ি? আমার ভালো লাগে না শুধু মুড়ি খেতে। মা, একটু ধৈর্য ধর, দেখিস সব ঠিক হয়ে যাবে। ফুলি তখন মুড়ি খেতে খেতে হঠাৎ মায়ের দিকে তাকিয়ে বলে, মা, একটা কথা বলবো? বল মা, কি কথা? মা, ওই লাউ পাতার বড়া করলে কেমন হয় বলো তো? গীতা অবাক হয়ে ফুলির মুখের দিকে তাকায়। লাউ পাতার বড়া? ওরে মা, এটা আবার কে খায় রে? কোনোদিন শুনিনি তো। কিন্তু মা, লাউ পাতাও তো কচকচে, ডুমুর পাতার বড়া তো খাই, এটাও হলে মন্দ হয় না গো, একবার দেখবে? তুই তো দেখছি বড্ড বুদ্ধিমতী মেয়ে, ঠিকই বলেছিস রে। কটা কচি লাউ পাতা আর একটা ছোট লাউ নিয়ে আয় তো দেখি, দেখি না বড়া বানিয়ে কেমন হয়। আচ্ছা মা, আমি এক্ষুনি আনছি। দৌড়ে চলে গেল লাউ মাচার দিকে। গীতা ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। ফুলি লাউ পাতা আর কচি লাউ আনতেই গীতা রান্না করতে বসলো। হঠাৎ সে দেখে ঘরে তো মশলা নেই। ও মা, লঙ্কা নুন হলুদ কিছুই তো নেই দেখি, এখন কি যে করি? গীতা চিন্তায় পড়ে যায়। তারপর ফুলিকে ডাকে, ওরে ফুলি, শোন তো মা। কি মা? তুই দৌড়ে গিয়ে আশপাশের বাড়িগুলো থেকে একটু লঙ্কা নুন আর হলুদ চেয়ে নিয়ে আয় তো রে। আচ্ছা মা, কিন্তু ওরা যদি কিছু বলে? ওরে গাধা, বলবি মা স্বপ্নে আদেশ পেয়েছে, এই লাউ পাতার বড়া খেলে নাকি ফসল ভালো হবে, সংসারে টাকা আসবে। সত্যি মা? হ্যাঁ রে, তুই ঠিক মতো বলবি, দেখি সবাই দেবে। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। ফুলি খুশি হয়ে দৌড়ে বেরিয়ে পড়ে। গীতা হাঁফ ছেড়ে একটা হাসি দেয়। রান্না থামিয়ে সে আশায় বসে থাকে। ফুলি তার এক হাতে ঝুলি নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে যায় পঞ্চানন কাকার বাড়ি। কাকিমা, একটু লঙ্কা নুন হলুদ দেবে? কি হবে মা? মা স্বপ্নে আদেশ পেয়েছে, বলেছে লাউ পাতার বড়া খেলে ফসল ভালো হবে, সংসারে টাকা আসবে। মা, সত্যি রে? কাকিমা মশলা দিলেন, তারপর অবাক হয়ে মাথা নাড়লেন। তারপর ফুলি গেল শশাঙ্ক মাসির বাড়ি। মাসি, একটু মশলা দেবে? মা স্বপ্নে দেখেছে লাউ পাতার বড়া খেলে সব ভালো হবে। ওরে বাবা, সব তোর মা জানে বুঝি? হ্যাঁ মাসি, মাই জানে। তুমিও না হয় পরে আমাদের বাড়িতে বড়া খেতে এসো। আচ্ছা আচ্ছা। হাসতে হাসতে সে বাড়ি ফিরল। মা, দেখো তো কত কিছু এনেছি। ওরে বাবা, তুই তো রীতিমতো বাজার করে ফেলেছিস রে। সবাই বলেছে বড়া খেতে আসবে। বাবা, চল তবে এবার উৎসাহ নিয়ে লাউ পাতার বড়া বানাই। গীতা আর ফুলি মিলে মশলা মেখে লাউ পাতায় লাগিয়ে সেটা তেলে ছাড়তে শুরু করে। ঘরে ছড়িয়ে পড়ে গরম গরম লাউ পাতার বড়া ভাজার গন্ধ। রাত হয়ে গেছে। রামু হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে দেখে বাড়িতে ভিড় লেগে গেছে। তাদের বাড়ির সামনে লাইন। রামু দুজনকে ডেকে জিজ্ঞাসা, কি রে ভাই, এত ভিড় কেন? আমার বাড়ির সামনে কি হচ্ছে? ও রামুদা, তুই জানিস না তোর গিন্নি আই লাউ পাতার বড়া করেছে? শুনলাম এটা খেলে নাকি ফসল ভালো হয়, অভাবও দূর হয়। হ্যাঁ রে, সব নাকি আদেশ পেয়েছে তোর গিন্নি। আমরা সবাই ভাগ নিতে এসেছি। ও মা, লাউ পাতার বড়া? ফসল ভালো হবে? হ্যাঁ রে, এই সংসারে টানাটানি থাকলে এ বড়া খেলেই নাকি সব ঠিক হয়ে যাবে। রামু ভীষণ অবাক হয়ে ভিড়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, রাতে রামু, ফুলি আর গীতা একসাথে খেতে বসে। এই নে গরম গরম ভাত। আর মা, আমার বড়া কই? আসছে আসছে, এই যে লাউ পাতার বড়া। এটা তোদের কার বুদ্ধি? এই মেয়ে ফুলির বুদ্ধি। আজ সারা দিনে যা টাকা পয়সা উঠলো ভাবতেও পারবে না। সত্যি রে? একদম। এই দেখো তোমার মেয়ে কত চালাক। বাবা, খেয়ে দেখো না একবার। রামু একটা বড়া তুলে মুখে দেয়। ওহো, এই যে একেবারে স্বর্গের খানা। বলো বাবা, কেমন খেতে?
দারুণ রে মা, আমাদের লাউ পাতার সংসার সুখেই থাকবে। আর আমি কাল থেকেই লাউ চাষ শুরু করব। সবাই হেসে ওঠে। তাহলে বাবা আমরা রোজ বড়া খাবো। খাবি মা, রোজ খাবি। ওদের ঘরে সে রাতে শুধু লাউ পাতার বড়া নয়, ছিল হাসি আর আনন্দের গন্ধ।